দুনিয়াকে বদলাতে বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ, মন্তব্য প্রধান উপদেষ্টার। বৈশ্বিক বিনিয়োগ আহ্বান। বাংলাদেশ সহ ৬০ দেশের ওপর ট্রাম্পের অতিরিক্ত শুল্ক কার্যকর, পোশাক খাতে বড় ধাক্কার শঙ্কা। ডিসেম্বরেই নির্বাচন আয়োজনের রোডম্যাপ চায় বিএনপি, শিগগিরই ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের আশা। ইসলামী ব্যাংকগুলোকে এক করার ইঙ্গিত গভর্নরের, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোরতার হুঁশিয়ারি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বেড়েছে রহস্যজনক মৃত্যু ও গুম, আল জাজিরার প্রতিবেদনে দাবি। সবাইকে আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। দর্শক, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে ব্যবসা নিয়ে আসার জন্য বৈশ্বিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ৯ এপ্রিল বুধবার রাজধানীর একটি হোটেলে বিনিয়োগ শীর্ষ সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, বিশ্বকে বদলে দেওয়ার জন্য বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ। বাংলাদেশ তা সম্ভব করেও তুলছে। সম্মেলনে বাংলাদেশে ব্যবসা এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অনুষ্ঠানটি পরিচালনা করেন। ৭ এপ্রিল শুরু হওয়া ৪ দিনের ওই শীর্ষ সম্মেলনে দেশের ক্রমবর্ধমান বিনিয়োগের সুযোগ এবং অর্থনৈতিক সংস্কার তুলে ধরা হয়। 74 is a year that we cannot forget. Sorry. Sorry, my words. I cannot bring my word. People died of hunger. যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক বাংলাদেশ সময় ৯ এপ্রিল বুধবার সকাল ১০টা ১ মিনিট থেকে কার্যকর হয়েছে। এই সময় থেকে যুক্তরাষ্ট্রে ঢোকা বাংলাদেশের পণ্যের ওপর ৩৭% অতিরিক্ত শুল্ক প্রযোজ্য হবে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের আওতায় বিশ্বের প্রায় সব দেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক বাড়ানো হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ট্রাম্প চীনের ওপর আরোপিত শুল্ক হার আরও বাড়িয়ে ১০৪% উন্নীত করেছেন। নতুন পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর রপ্তানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। শিল্প মালিকরা জানিয়েছেন, এই অনিশ্চয়তার মধ্যে কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান রপ্তানি আদেশ স্থগিত করেছে। ফলে উৎপাদন ও রপ্তানি পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা লাগতে পারে। চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। এবার সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চায় দলটি। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় তা উপস্থাপন করেন। ৯ এপ্রিল বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সময় চেয়েছি, উনি সময় দেবেন। ওনার সঙ্গে সাক্ষাতের পরেই আমরা এ বিষয়ে কথা বলবো। দেশের ইসলামী ব্যাংকিং খাতকে ঢেলে সাজানোর অংশ হিসেবে বিদ্যমান সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে দুটি বড় ব্যাংক গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ৯ এপ্রিল মিরপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গভর্নর বলেন, বর্তমানে বেশিরভাগ ইসলামী ঘরানার ব্যাংক নানান ধরনের সংকটে রয়েছে। এই খাতের জন্য যথাযথ নিয়ন্ত্রণ কাঠামো এখনও গড়ে ওঠেনি। আইনি দিক থেকেও ঘাটতি রয়েছে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে কাজ করছে। তিনি আরও বলেন, বিদেশি সংস্থার সহযোগিতায় পাচারকৃত অর্থ উদ্ধারের প্রচেষ্টা চালানো হচ্ছে। যারা অর্থ পাচার করেছেন তাদের জীবন কঠিন করে তুলতে হবে, যাতে অন্যরা এমন কাজ করতে ভয় পায়। এজন্য আইনগত ও নৈতিক উভয় ধরনের ব্যবস্থাই নিতে হবে। ভারত শাসিত কাশ্মীরের গুজ্জার সম্প্রদায়ের মানুষের মাঝে সম্প্রতি ব্যাপক হারে বেড়েছে গুম। এসব গুমের কিছুদিন পরই সেখানে মিলছে মৃতদেহ। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানাচ্ছে এসব হত্যা নয়, তবে কর্তৃপক্ষের এমন বয়ানের ওপর ওই অঞ্চলের মানুষের অবিশ্বাস ও অনাস্থা রয়েছে বহুদিন ধরে।
আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে আরও বলা হয়েছে, অ্যাসোসিয়েশন অব প্যারেন্টস অব ডিসঅ্যাপিয়ার্ড পারসনসের তথ্য অনুযায়ী 1989 সালে ভারত শাসিত এলাকাটিতে সশস্ত্র বিদ্রোহ শুরু হয়। তারপর থেকে এখন পর্যন্ত 8 থেকে 10 হাজার কাশ্মীরি নিখোঁজ রয়েছেন। 2020 সালেই ভারতের এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজৌর জেলার গুজ্জার সম্প্রদায়ের 3 তরুণকে অপহরণ ও হত্যার অভিযোগ উঠেছিল। পরে কোর্ট মার্শালে বন্দুক যুদ্ধের নাটক সাজানোর অভিযোগে ওই কর্মকর্তা দোষী সাব্যস্ত ও সাজাপ্রাপ্ত হন, যদিও পরবর্তীতে তিনি জামিন পেয়ে যান। দর্শক, এ ছিল আজকের নিউজ অব দ্য ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।